এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি কে টার্গেট করে একটি ম্যাথের সেট নিয়ে এসেছি। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি এবং ডাব্লিউবিএসএসসি ক্লাসশিপ এবং গ্রুপ ডির উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, যার সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম যে এখানে অঙ্ক রয়েছে সেটা হলো পরিমিতির উপর। বলা হয়েছে কাজীপিঠের জনসংখ্যা, মানে কোনো একটা জায়গার নাম, জনসংখ্যা 4000 এবং মাথাপিছু লোকের সংখ্যা 9 লিটার করে জল রোজ লাগে। একটি ঘনাকার ট্যাঙ্ক যার পরিমাণ 15 মিটার, 8 মিটার, 6 মিটার যদি সম্পূর্ণ ভর্তি থাকে, তা আনুমানিক কত দিনে সেটির মধ্যে জল সম্পূর্ণ ব্যবহৃত হবে। তার মানে একটা ঘনাকার ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদের দেওয়া। সেটা প্রথমটাকে আমরা সাধারণত দৈর্ঘ্য বলে ডিনোট করি, পরেরটাকে প্রস্থ, তারপরটা আয়ত ঘনকার ট্যাঙ্ক, তারপরটা উচ্চতা। তাহলে সেই ট্যাঙ্কটা এখানে আমাদের কি, এই ট্যাঙ্কের মধ্যে হচ্ছে জল ভরা ছিল, সেটি আসলে কি জল ভরা, তারপর সেটা আয়তন। ট্যাঙ্কের টোটাল আয়তন কত? টোটাল ভলিউম 15/8 × 6 মিটার কিউব। তো এই ট্যাঙ্কের মধ্যে টোটাল এতটুকু জল আটে, তার মানে এত কিউবিক মিটার জল আটে এই ট্যাঙ্কটার ক্যাপাসিটি। তারপরে কি বলছে, এই কাশপিঠের জনসংখ্যা 4000 জন। টোটাল এখানে লোক সংখ্যা হলো 4000 জন এবং একজনের 9 লিটার করে জল লাগে। 4000 জল লাগবে, কতজন গুণ করতে হবে, টোটাল ওয়াটার নিডেড। কিন্তু এটা কতদিনে লাগে? রোজ লাগে, মানে একদিনে কতটুকু ওয়াটার তারা ব্যবহার করে। এই ওয়াটারটা ব্যবহার করবে কত? এই ট্যাঙ্কের রিজার্ভের মধ্যে যতটুকু জল, সেই জল থেকে। তাহলে একদিনে তাদের টোটাল ওয়াটার খরচ হয় 400 × 9, এত লিটার। এই এখন আমাকে বলছে তা আনুমানিক কতদিন চলবে, মানে এই ক্যাপাসিটি এতটুকু ভর্তি রয়েছে এই জল দিয়ে, এই টোটাল ট্যাঙ্কের জল দিয়ে একদিনে যদি টোটাল এত লিটার জল ব্যবহার করা হয়, তবে এই পরিমাণ জল দিয়ে কতটা দিন তাদের চলবে, সেটি আমাকে ডেটা বের করতে হবে। টোটাল যত আমাদের ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটিকে একদিনে কতটুকু জল লাগে সেটা দিয়ে ভাগ করলেই আমাদের টোটাল কতদিন যাবে সেটাই আমরা বের করতে পারবো। তাই নাম্বার অফ ডেজ আমাকে বের করতে বলছে, কতদিন চলবে সেই জলটা। টোটাল ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি আমাদের মানে টোটাল আয়তন কত সেটাকে উপরে দিতে হবে। টোটাল আয়তন হলো 15 × 8 × 6, এত মিটার কিউব। কিন্তু দেখো নিচের এককটা লিটার, তাহলে একক সবসময় সেমি নিয়ে কাজ করতে হবে। তাই মিটার কিউব থেকে যখন আমরা লিটারে বানাবো তখন 1000 দিয়ে গুণ করতে হয়, এত লিটার লিটারে এসে গেল। আর নিচে তো লিটার রয়েছে, এটা হলো একদিনে কতটুকু জল লাগে, 4000 × 9। তাহলে এখানে আমাদের নাম্বার অফ ডেজ বেরোবে, কতদিন সেই জলটা চলবে ট্যাঙ্কের রিজার্ভারের মধ্যে যতটুকু জল আছে সেই জল দিয়ে। টোটাল ক্যাপাসিটিকে প্রতিদিন কতটুকু জল আমাদের লাগে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিসে কনভার্ট করলাম? মিটার কিউব থেকে লিটারে কনভার্ট করলাম। মিটার কিউব মানে কি? কিউবিক মিটার। কিউবিক মিটার থেকে যদি লিটারে কনভার্ট করতে হয়, তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। এবার তোমরা কাটাকাটি করবে, তাহলে এই 0 3টা 0 আউট হয়ে গেল। 4 দোকানে 8, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 5 15। তাহলে 2 দোকানে 4, 4 5 20, তাহলে 20 দিন লাগবে, 20 ডেজ। অপশন ডি। একজন ব্যক্তির কাছে সমান সংখ্যক 5, 10, 20 টাকার নোট মিলিয়ে মোট 325 টাকা রয়েছে। তাহলে মোট নোটের সংখ্যা কত সেটা বের করতে বলছি। প্রত্যেকটি সমান সংখ্যক নোট, তাহলে 5 টাকার নোট আমি ধরলাম, তাহলে এক্সটি রয়েছে, 10 টাকার নোটও এক্সটি থাকবে। সেরকম ভাবেই 20 টাকার নোটও এক্সটি থাকবে। তাহলে 5 টাকার নোট যদি এক্সটি থাকে, টোটাল টাকার পরিমাণ হবে 5x। একই রকম ভাবে 10 টাকার নোট যদি এক্সটি থাকে, টাকার পরিমাণ 10x। আর 20 টাকার নোট যদি এক্সটি থাকে, টাকার পরিমাণ 20x। টোটাল টাকা হলো আমাদের এটা যোগ করে 385। যোগ করে দেখো কত হয়, 20, 20 আর 30, 35x। 35x এর ভ্যালুই হলো 385। তাহলে x এর ভ্যালু আমরা 35 কে 35, আর 35 গেলে 3, 1, x এর মান 11। আমাকে বের করতে বলছে মোট সংখ্যা কত, মোট সংখ্যা x x x, মানে 3x এর ভ্যালু আমার লাগবে। তাহলে x এর ভ্যালু 11, তাহলে 3x এর ভ্যালু 3 11 33। মোট নোট ছিল 33টি। যদি একটি সংখ্যার 1/7 অংশ সেই সংখ্যা থেকে বিয়োগ করা হয়, তাহলে ফলাফলটি সংখ্যার থেকে 30 কম হয়, তবে সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা আমরা জানি না, সেটা 7 ধরলাম। এখন বলছে একটি সংখ্যার 1/7 অংশ, তাহলে এই 7 ধরেছি সংখ্যাটা, তার 1/7 অংশ, তাহলে নিশ্চয়ই 1 হবে।
এই 1 আমাদের হাতে থাক গেল। একটি অংশ সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, তাহলে ফলাফলটি, তাহলে এই যে আমরা এখানে 1 বেরোলো 1/7 মানে 1, আর সেটা কি বলছে সংখ্যাটি থেকে বিয়োগ হয়, মেইন সংখ্যা আমাদের 7, তার থেকে বিয়োগ করতে বলা হয়েছে 7 বিয়োগ 1, তাহলে আমরা এখান থেকে পেলাম 6। এই ফলাফলটা আমাদের রইলো। তারপরে এই যে ফলাফলটা পেলাম মানে 6 পেলাম, সেইটা সংখ্যার থেকে 30 কম, মেইন সংখ্যার থেকে 30 কম, তাহলে মেইন সংখ্যা আমাদের কত 7, এটা তার থেকেও 30 কম, তার মানে বোঝা যাচ্ছে মেইন সংখ্যা আর এই যে ডিফারেন্স করে বের করলাম 6, এই দুইয়ের গ্যাপটাই হলো তার মানে 30। তাই আমি বলবো 7 বিয়োগ 6 মানে 1, 1 এর ভ্যালুই হলো 30। আমাকে বের করতে হবে সংখ্যাটা কত, মানে 7 এর ভ্যালু কত, 3 7 21, 210। যদি একটি আর ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র জ্যা দ্বারা সংযুক্ত হয় এবং কোণটি 60 ডিগ্রি হয়, তবে সেই বৃত্তের জ্যা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের যোগফল কত? তাহলে একটা বৃত্ত তোমাকে ড্র করে নাও, এটা আমাদের বৃত্ত, একটা বৃত্ত আর ব্যাসার্ধের এবং একটি জ্যা, এই যে জ্যা আর বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের কেন্দ্র, এটা আমাদের ব্যাসার্ধ, এটাও আর এটাও আর, এবং এই কেন্দ্রের কোণটার মান দেওয়া রয়েছে 60 ডিগ্রি। তবে বলছে এই বৃত্তের জ্যা যদি আমরা বৃত্তের কেন্দ্র ও ধরি, এবি হলো জ্যা, সেই বৃত্তের জ্যা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের যোগফল কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য তো আমাদের আর জানা, আমাদের দরকার কি এখন জ্যা এর মানটা বের করা, মানে এবি এর মানটা বের করা, সে তাহলেই অঙ্ক হবে। এবি এর মানের সঙ্গে 8টা যোগ করে দেবো, তাহলে সেটাই হবে অ্যান্সার। তাই লক্ষ্য করো ত্রিভুজ এ ও বি নিয়ে আলোচনা করব। ত্রিভুজ এ ও বি দুটো বাহু সমান, ও এ ইকুয়াল টু ওবি, কেন? ও এ আর ওবি হলো বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, বৃত্তের ব্যাসার্ধ কোনো আলাদা হতে পারে না, তাহলে এটা সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ ও বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই পর্যন্ত আমাদের যেটুকু জানি সমদ্বিবাহু, সমদ্বিবাহু, সমদ্বিবাহু যদি হয় তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের মান সমান হবে। এই দুটো কোণের মান যদি সমান হয় তাহলে একটা কোণ আমাদের 60 ডিগ্রি, তা টোটাল ত্রিভুজের কোণ 180 ডিগ্রি, তিনটা কোণ যোগ করে তার থেকে একটা বিয়োগ করে দাও 60, তাহলে 120 ডিগ্রি। এখন সেই কোণটা কি সমান হবে, এটাকে আবার দুটো ভাগে ভাগ হবে 60, আর যেহেতু এই কোণটা সমান তাহলে এ কোণ আর বি কোণ সমান 60 60। আলটিমেটলি এটা দেখা গেল যে ত্রিভুজ ও এ বি সমদ্বিবাহু নয়, এটা আসলে ছিল সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান, এই জন্য তো প্রত্যেকটি কোণের মান আমরা 60 ডিগ্রি 60 ডিগ্রি করে পেলাম। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণ পাবো 60 ডিগ্রি, তাহলে এখান থেকে বলতে পারি এখন ত্রিভুজ এ ও বি হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান এবং প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা 60 ডিগ্রি করে হবে। তাহলে এটা যদি আর হয় তার মানে এই জ্যা এর মানটাও নিশ্চয়ই আর হবে। এখন আমাকে বের করতে সেই বৃত্তের জ্যা এর মান আর এবং ব্যাসার্ধের যোগফল কত, ব্যাসার্ধও আমাদের আর, তাই যোগ করলে পাবো আমরা 2r, অপশন ডি। রেন্ট একটি আয়তক্ষেত্র ছবিতে দেওয়া রয়েছে, ও বিন্দুতে কর্ণগুলি ছেদ করেছে, তার মানে RN এবং টি হলো কর্ণ, RN আর টি কর্ণ, আর আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সবসময় সমান হয় এবং তারা পরস্পর 90 ডিগ্রি ছেদ করে। গেল RN এবং টি হলো কর্ণ, এখান থেকে জেনে রাখো। আর OR ইকুয়াল টু 2x প্লাস 4, OR এর মান হলো 2x প্লাস 4, আর OT এর মান হলো 3x প্লাস 1। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করে এবং ছেদ অংশের যে ছেদ করবে, ছেদের উৎপন্ন যে হবে ছেদ করার পর 4টা অংশ, প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য সমান হবে। তার মানে আমি বলতে চাচ্ছি OR ইকুয়াল টু ON, OT ইকুয়াল টু OE। আলটিমেটলি ওভারঅল ভাবে আমি যদি বলি OR ইকুয়াল টু ON ইকুয়াল টু OE ইকুয়াল টু OT, তাহলে এখান থেকে আমি বলা যায় তাহলে মানে 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস 4, 3x আর 2x, তাহলে x ইকুয়াল টু 3, তাহলে x এর মান আমাকে বের করতে বলছে, সেটা হলো 3, অপশন বি। a বাই বি ইকুয়াল টু 1/3, b বাই c 1/a ইকুয়াল টু 2 হলে c এর মান কত? দেওয়া রয়েছে a বাই বি ইজ ইকুয়াল টু 1/3, আবার b বাই c এর মান হাফ, দুটোতে b কমন, তাহলে bটাকে আমি সমান করব। তাহলে প্রথমটাকে আমি দুটো নিচে 2 দিয়ে গুণ করি, 2 3 দোকানে 6, পরেরটাকে 6 দিয়ে গুণ করো, 6 কে 6, 6 দোকানে 12। আমাদের a ইকুয়াল টু 2, তাহলে এর ভ্যালু হলো আমাদের 2, অনুপাত হিসাবে যদি অনুপাতে লিখি a b c 2 6 12,
তাহলে এর ভ্যালু হলো 2, 2 এর ভ্যালুই 2 অনুপাত হিসেবে 2 আর সেই ভ্যালুটা সেম সেম হয়ে গিয়েছে। 1 এর ভ্যালু হলো 1, আমাকে দরকার c এর ভ্যালু বের করা, মানে 12 এর মান বের করা, তাহলে 12 এর ভ্যালু 12ই হবে, অপশন সি। এ ও বি এর মোট বয়স বি ও সি এর মোট বয়সের থেকে 12 বছর, তাহলে সি এর থেকে কত বছরের ছোট? তাহলে এ প্লাস বি এর মোট বছর বি ও সি এর বয়সের থেকে মাইনাস করতে হবে, তার মানে বি ও সি এর বয়সের থেকে 12 বছরের বেশি। ক্যালকুলেশন করলে বি আউট হবে, তাহলে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 12। প্রশ্নে বলেছে সি এর থেকে কত ছোট? হ্যাঁ, সি তো ছোট, এর থেকেই ছোট, একবারে মিলিয়ে গিয়েছে, তাহলে 12ই হবে সঠিক উত্তর, অপশন এ। একজন কর্মী 25 দিনে একটি কাজ সম্পন্ন করে যদি সুপারভাইজার কর্মীর চেয়ে 25% বেশি দক্ষ হয়, তাহলে একজন সুপারভাইজার 5 জন কর্মী একসাথে কাজ করার পর কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো, একজন কর্মী যে ওয়ার্কার রয়েছে সে 25 দিনে কাজটা করতে পারে, 25 দিনে কাজ করে। তারপরে বলছি যদি সুপারভাইজার কর্মীর চেয়ে 25% দরকার, সুপারভাইজার আর ওয়ার্কারের মধ্যে এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, মানে কর্মক্ষমতা রিলেশন দেওয়া রয়েছে, সম্পর্ক দেওয়া রয়েছে। সুপারভাইজার কর্মীর চেয়ে 25% ভিতরে 25% মানে ফ্র্যাকশন যদি বলি আমরা 1/4, কর্মীর মান যদি আমি 4 ধরি যে হরটা, তাহলে সুপারভাইজার কত হবে? লবটা যোগ করবো 4 এর সাথে 1, তাহলে সুপারভাইজার এফিসিয়েন্সি হবে 5। তাহলে কোশ্চেনে বলা হয়েছে একজন কর্মী 25 দিনে কাজটা করবে, তাহলে কর্মীর এফিসিয়েন্সি হলো 4, আর আমরা এখান থেকে তাহলে টোটাল ইউনিট কাজ বের করতে পারবো, কেননা টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্কারের এফিসিয়েন্সি হলো 4 আর ওয়ার্কার কাজ করে হলো 25 দিন, তাহলে টোটাল ইউনিট কাজ আমি বলতে পারি 4×100 ইউনিট। এখন বলছে একজন সুপারভাইজার 5 জন যদি একসাথে কাজ করে কাজটি কতদিনে শেষ হবে? টাইম আমাকে বের করতে, টাইম মানে টোটাল ইউনিট কাজকে আমি টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, তাহলে কারা কারা কাজ করবে তাদের টোটাল এফিসিয়েন্সি নিতে হবে। একজন সুপারভাইজার, তাহলে একজন সুপারভাইজারের এফিসিয়েন্সি কত? 5, এই দেখো একজন সুপারভাইজারের 5 প্লাস 5 জন কর্মীর সাথে একজন কর্মীর এফিসিয়েন্সি 4, তাহলে 5 জনের কর্মীর এফিসিয়েন্সি 4 5 20, এই যে টোটাল এফিসিয়েন্সি হয়ে গেল আমাদের 20, তাহলে টোটাল এফিসিয়েন্সি 100, 20 আর 5 25, তাহলে ভাগ করে দাও, তাহলে টাইম টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, আমাদের টাইম বের হলো 4, তাহলে 4 days। 10,500 টাকার মূলধন চক্রবৃদ্ধি সুদের হার 2 বছর সুদে আসলে এত টাকা হয়, যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে সুদের হার কত? তাহলে দেখো এই টাইপের অঙ্ক তোমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা করবো, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। ডাইরেক্ট আমি বলতে পারি a বাই পি, এ মানে সুদে আসলে যার ভ্যালু 17745 বাই পি, পি মানে 10,500 প্রিন্সিপাল, এই পিটা নিচে নিয়ে আসলাম 10,500 ইকুয়াল টু 1 প্লাস r/100 আর মাথার মধ্যে 2, তাহলে একে স্কোয়ার বানাতে হবে না, রুট করতে হবে, তাহলে কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও, 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 দোকানে 10, 5 অক্ষে 5 0, 5 দিয়ে কাটি, 3 5 15, 70 থেকে 15 গেলে 2 27, 5 5 25, 2 24, 4 5 20, 4 45, 5 9 45, 7 দিয়ে কাটো 300, 5 7 35 07, আবার 3 দিয়ে যাবে 100, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3 বা 3 2 20, 3 6 18, 2 3 9 27, তার মানে 169/100 মানে আমি বলতে পারি 13/10 এর স্কোয়ার। তার মানে বোঝা গেল এটা স্কোয়ার একবারই লিখে দিবে পরীক্ষার সময়, r/100 স্কোয়ার স্কোয়ার তো আউট হয়ে গেল, তার মানে 1টা এই পাশে আসবে, তাই 10 অক্ষে 10, আচ্ছা লিখে দেই 13/10 মাইনাস 1 ইজ ইকুয়াল টু r/100, তাই 10 অক্ষে 10, 3/10 ইকুয়াল টু 30%, 3/10 ইকুয়াল টু r/100, এটুকু ক্যালকুলেশন করলাম আমরা, তাহলে আর এর মান আমরা এখান থেকে বের করব 30%। এ এবং বি প্রার্থীর স্পিড ও জলের অনুপাত 4:5 এবং 7:11, তাহলে এ ও বি এর দ্রব্য 2:5 অনুপাতে মিশ্রিত আছে, ফলে দ্রবণের স্পিড ও জলের অনুপাত কত? তার মানে এ ও বি দুটি পাত্রে স্পিড ও জলের অনুপাত, তাহলে প্রথমটাতে রয়েছে স্পিড আর ওয়াটারের অনুপাত 4:5, আরেকটাতে দেওয়া রয়েছে 7:11 স্পিড আর ওয়াটারের অনুপাত। তাহলে দেখো ওভারঅলটা অ্যালিগেশনের সাহায্যে করবো, তাহলে এই যে এক মিক্সচার এখান থেকে নেই, এই প্রথম কন্ডিশন থেকে এখানে স্পিড কত রয়েছে, তাহলে 5 4 কত 9, টোটাল 9 ভাগের মধ্যে 4 ভাগ স্পিড, তাহলে স্পিড আছে 9 ভাগের মধ্যে 4 ভাগ। একই রকম ভাবে এখান থেকে স্পিড নিতে হবে, তাহলে 11 7 18, তাহলে 18 ভাগের মধ্যে স্পিড রয়েছে 7 ভাগ, তাহলে ওভারঅল স্পিড কত?
তাহলে ওভারঅল মিক্সচার তো দেওয়া নেই, এটা কি আর ফাইনাল অ্যান্সারটা কত হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে, তখন মিক্সচার করার পরে 2:5। কিন্তু কত এখানে বলছি, ফলে দ্রবণীর স্পিড জলের অনুপাত কত ছিল সেটা তো দেওয়া নেই, তাহলে আমি এখানে তো জানি না, সেটা এক্স ধরে নিলাম। মানে ফাইনাল অ্যান্সারটা অ্যালিগেশন যেটা সেটা দেওয়া রয়েছে, তাহলে মিডিলেরটা আমাকে বের করতে হবে ওভারঅলটা কত ছিল। তাহলে এক্স মানে কি, আমি এখানে কি নিয়েছিলাম সিরাপ, তাহলে এক্স মানে বুঝতে হবে এখানে সিরাপ বাই মিক্সচার, কারণ কি এই যে সিরাপ আর মিক্সচার 4/5 তার মানে এক্স মানে আমি এখানে নিয়েছি সিরাপ বাই মিক্সচার, এটা মাথায় রাখবে। এখন অ্যালিগেশন করতে হবে, তার মানে এর থেকে এর বিয়োগ, তার মানে এটা আমাদের অ্যান্সারটা করলে পরে দাঁড়াবে 7/18 মাইনাস এক্স। একই রকম এইভাবে এই পাশ থেকে করলে পরে উল্টা পাশ থেকে করবো আমরা, এক্স মাইনাস 4/9। তাহলে এখন এই যে দুটো রেশিও পেলাম সেই দুটো রেশিওই আসলে 2:5, তাহলে আমি বলতে পারি যে এটা ক্যালকুলেশন করে নাও একটু, তাহলে 7 মাইনাস 18x/18, 9x মাইনাস 4/9। তাহলে এই দুটো রেশিওই হলো এখন আমাদের বলতে পারি 2:5। এখান থেকে এক্স এর মান বের করবো, তাহলে আমাদের অঙ্ক হবে, তাহলে 7 মাইনাস 18x/18 = 9x মাইনাস 4/9 ইকুয়াল টু 2/5। 9 অক্ষে 9, 9 দোকানে 18, তাহলে এতটুকু বোঝা গেল এটা 1, তার মানে এখান থেকে অনুপাত থাকলে আমরা ভাগে লিখতে পারি, তাহলে 7 মাইনাস 18x/2, নিচেরটা উপরে যাবে, তাহলে 1/9x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2/5। এটা তোমরা তো বুঝলেই। তাহলে আমি কি করলাম, কাটাকাটি করলাম, 9 অক্ষে 9, 9 দোকানে 18, তাহলে 7 মাইনাস 18x/2, আর এখানে তাহলে 2 হলো, তাহলে গুণ দিলে কি উল্টে যাবে, 1 উপরে 9 যা থাকবে তাই। এবার তোমরা এখানে সেই অনুপাতটা দেওয়া রয়েছে কত, 2:5। এবার তোমাদের গুণ করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, 5 7 35 মাইনাস 5 18 90x, কোনাকুনি গুণ করছে, তাই 2 দোকানে 4, 4 নং 36x মাইনাস 8, কোনাকুনি গুণ করলাম, তাহলে উপরে আমাদের ছিল তার মানে 9 দোকানে 18x, 9 দোকানে 18, 18 দোকানে 36, 4 দোকানে 8, একটু চেক করে নিই, তাহলে এটা হলে তাহলে 2 এর সাথে এটা গুণ হবে, মানে 2 দোকানে 4, 4 এর সঙ্গে এটা গুণ হবে, 4 নং 36, 4 4 16 হবে এটা। তাহলে কোনাকুনি গুণ হয়ে গেল, কোনাকুনি গুণ করার পরে আমি কি বললাম, 2 দোকানে 4, 4টার সাথে তাহলে আমাদের গুণ 4 নং 4 16, 5 7 35, 5 নং 90। তাহলে দেখো 35 এর সঙ্গে যদি আমরা 16 যোগ করি, 6 5 11, 3 1 4 1 5, তাহলে 90টা এই পাশে আসবে, 90 আর 36 যোগ হবে 6 6 9 3 12, 126x। তাহলে x ইকুয়াল টু এখান থেকে আমি বলতে পারি 51/126। 3 দিয়ে কাটাকাটি করো, 3 17 51, 3 4 12, 3 দোকানে 6। আমাকে দরকার কি সিরাপ আর ওয়াটারের মিক্সচার বের করা, এটা আমি এখানে করছি, সিরাপ আর ওয়াটার। নিচেরটা আমি কি বলেছিলাম মিক্সচার, তাহলে মিক্সচার হলো 5 আর সিরাপ হলো 17, উপরেরটা সিরাপ আর নিচেরটা মিক্সচার। সিরাপ হলো 17 আর মিক্সচার হবে 42 থেকে 17 বিয়োগ করলে হবে 12 থেকে 7 বিয়োগ করলে 5 আর 2 25, তাহলে সঠিক উত্তর হবে 17:25। যদি একটি চোঙের উচ্চতা 11 সেমি, বক্রতলের ক্ষেত্রফল এত হয়, তবে চোঙের ব্যাসার্ধ কত হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 × πr/s, যার ভ্যালু দেওয়া রয়েছে 968। তাহলে এখান থেকে উচ্চতা আমাদের জানা, আর এর মান বের করতে বলেছি 2, পাই এর মান 22/7 এবং আর এর মান আরই, আর উচ্চতা 11, 968। তাহলে তুমি কাটাকাটি করতে পারো, তাহলে 11 দিয়ে যদি কাটাকাটি করি, 8 11 88, 8 88, 8 11 88, 22 দোকানে 44, 44 দোকানে 88, আর ইকুয়াল টু কোনাকুনি গুণ, তার যা যাবে 7 দোকানে 14, তাহলে অপশন সি। নিম্নলিখিত একটি পাইচিত্রে একটি বই প্রকাশ শতকরা ব্যয়ের বন্টন দেখানো হচ্ছে, পাইচিত্রটি অধ্যয়ন করুন এবং ভিত্তিতে উত্তর দিন। যদি একটি নির্দিষ্ট পরিমাণ বইয়ের জন্য প্রকাশককে মুদ্রণের খরচ এত হয়, এটা কিসের খরচ,
মুদ্রণের খরচ, মুদ্রণ মানে প্রিন্টিং কস্ট, মানে 20% এর ভ্যালু দেওয়া রয়েছে এখানে। তাহলে এত হয়, তবে ওই বইগুলির জন্য কত কাগজ খরচ হবে, পেপার কস্ট আমাকে বের করতে হবে 25%। মোদ্দা কথা 20% এর ভ্যালু দেওয়া রয়েছে 30,600 টাকা, এখান থেকে পেপার কস্ট বের হবে, কাগজের খরচ কত 25%, মানে 25% এর ভ্যালু আমাকে বের করতে হবে। মানে 20% এর ভ্যালু মানে প্রিন্টিং কস্টের ভ্যালুই 30,600 টাকা। তাহলে 1% এর ভ্যালু হবে 30,600 ডিভাইডেড বাই 20, তাহলে 25% এর ভ্যালু কত হবে, 25% দিয়ে গুণ করতে হবে ইন্টু 25, 5 5 25, 4 5 20, 4 দিয়ে কাটাকাটি, 4 7 28, 2 30 28 থেকে 2 26, 4 6 24, 2 20, 4 5 20, একটা শূন্য, 5 দিয়ে গুণ করো, 5 0 0, 5 5 25 এর 5, 5 6 30 2 32, 5 7 5 38, 38,250, অপশন বি। পরেরটা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান বের করতে বলছে, দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7। তাহলে দেখো এটা এ স্কোয়ার বি স্কোয়ার উভয় পাশে আমি বর্গ করে পাই, যেহেতু আমাদের ক্যালকুলেশন করতে হবে, বর্গ করলে এখানে 49। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলাবো 2 নম্বর ফর্মুলা, সেটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হলো এ মাইনাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, সেটাই আমরা ইউজ করব এখানে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলে এ মাইনাস বি, কেন আমি এটার মান দরকার, এ মাইনাস বির মান এক্স মাইনাস মিলে গেছে, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab ইজ ইকুয়াল টু 49, এটা কাটা যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার 49 থেকে 4 গেলে 45, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার 45, 45 মানে জানি 5 নং 45, 9 এর বর্গমূল করলে হবে আমাদের 3, তাহলে প্লাস মাইনাস 3 আর 5 নং 45, 9 এর বর্গমূল 3 বললো আর 5 পড়ে থাকবে এত। এখন প্রশ্ন হলো এক্স এর মান আমরা প্লাস দুটো মান পেলাম, তার মানে এক্স স্কোয়ার মান একটা হলো প্লাস 3√5, আরেকটা হলো মাইনাস 3√5। প্রশ্ন হলো কোনটা আমরা নেব, এইটা নেওয়ার জন্য আমাদের ক্লু হলো এক্স এর মান 0 থেকে 1 এর মধ্যে। তাহলে দেখো এক্স এর মান আমি মনে করি 0 থেকে 1 এর হাফ যদি ধরি এক্স এর মান, তাহলে এখানে মানটা একটু পুট করে লক্ষ্য করো দেখি, হাফের মান 4 মাইনাস 1/2 স্কোয়ার, এক্স জায়গায় হাফ ধরেছি 2 দোকানে 4 হবে, তাহলে বিয়োগ করলে 4 1 4 4 16, তার মানে মাইনাস 15/4। তাহলে অ্যান্সারটা নিশ্চয়ই কি দিয়ে আসছে, মাইনাস দিয়ে। তাহলে আমাদের এখানে অ্যান্সার তাহলে কি নিতে হবে, মাইনাস 3/3√5, কারণ কি এই কন্ডিশনে হোল্ড করতে হবে আমাদের, তাহলে অপশন ডি। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে সরাসরি 2 বছরের জন্য রাখা হয়েছে, যদি 3% বেশি সুদের হার তাহলে আরো 300 টাকা বেশি সুদ পায়, অর্থের পরিমাণ কত। তার মানে কি 3% সুদ বাড়ার জন্য, সুদের হার বাড়ার জন্য নিশ্চয়ই এর জন্য সুদটাও বেড়েছে, কতটা বাড়লো সেই হিসাব দিয়ে আমরা করবো। তাহলে এখানেই আমরা আই ইকুয়াল টু পিটি এর কনসেপ্টটা ইউজ করবো, আসলে এক্স হলো প্রিন্সিপাল, কতটা বাড়ানো হলো, রেট অফ ইন্টারেস্ট 3%, 3 × 2/100 পিটিআর বাই 100, এই বাড়ানোর জন্যই এই ইন্টারেস্ট বাড়লো 300, তার মানে এটা কম সমান করতে পারি আমরা। 3 দোকানে 6, 5 6 30, 500, তাহলে এক্স এর মান হবে, আচ্ছা 3 দোকানে 6, 5 6 30, একটা শূন্য কাটা যাবে, 50, তাহলে এক্স এর মান হবে 5000। পরেরটা এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 7.5k ইকুয়াল টু 0, এই সমীকরণটি বলছে কোনো সমাধান থাকবে না, তবে কে এর মান কত। এটা হলো এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই আকারের সমীকরণকে আমরা বলি এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে চলো মানে কি একটাই চলো, এটা দ্বিঘাত সমীকরণ, এখানে মনে রাখতে হবে এ নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের তাহলে দুটো বীজ থাকবে এক্স এর, সেটা যদি আলফা এবং বিটা ধরি, সেই বীজের প্রকৃতি কি হবে তা একটা নিরূপকের সাহায্যে জানা যায়। এখন প্রশ্ন হলো নিরূপকটা কি, নিরূপকটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিরূপক, বি মানে এক্স এর সহগ, এ মানে এক্স স্কোয়ারের সহগ, আর সি মানে কনস্ট্যান্ট টার্ম, এটা হলো নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। এই নিরূপকের উপর ডিটারমাইন করেই আমরা বলতে পারি বীজগুলো কিরকম হয়, বাস্তব হবে না অবাস্তব হবে না শূন্য হবে। এই বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac তোমরা কি সেটা বুঝলে, এর মানটা যদি
জিরোর চেয়ে বড় হয়, এটা মনে রাখবে। বীজদ্বয় কিরকম ক্যারেক্টার হয়? বীজদ্বয়ের ক্যারেক্টার বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান হলে 2 3 এরকম বীজ আসলো, 3 4। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, বীজগুলো হবে বাস্তব এবং সমান। আবার বি স্কোয়ার মাইনাস 4ac যাকে আমরা নিরূপক বলি, এর মান যদি 0 চেয়ে ছোট হয়, কোনো বাস্তব বীজ পাবো না, তার মানে অবাস্তব বীজ, ঋণাত্মক আসলে পরে এর মানটা। তাহলে এই কনসেপ্ট দিয়ে আমাকে করতে হবে। তাহলে কি বলছে? সমাধান পাবো না, মানে অবাস্তবের কথাই আমাকে নিতে হবে, তার মানে 0 চেয়ে ছোট হতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac মান, মানে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা তোমাকে বের করতে হবে। বি মানে কি? এই ইকুয়েশনে কম্পেয়ার করো, a x স্কয়ার বি স্কয়ার x না, a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখান থেকে এর মান হলো x স্কয়ারের সহগের সামনে 1 a, b হলো মাইনাস k, c হলো 7.5k। এখন এই নিরূপকের মধ্যে মানটা বসাবো আমরা। b এর মান মাইনাস k, তাহলে k স্কয়ার মাইনাস 4 এর মান 1 আর c এর মান 7.5k। এটার মান কি হবে? যে আমি হচ্ছে বীজের সমাধান পাবো না, মানে 0 চেয়ে ছোট হবে, এই কন্ডিশনটা হোল্ড করবে। যদি বলছো বাস্তব হবে, তখন আমি 0 চেয়ে বড় লিখতাম। তাহলে কে স্কয়ার মাইনাস 4 7 4 5 20 30, 30 কে 0 চেয়ে ছোট, তাহলে কে কমন নিলে কে মাইনাস 13 0 চেয়ে ছোট। তাহলে এখানে বলতে পারি কে এর মান তার মানে কি হবে? 0 চেয়ে এখান থেকে কি মাইনাস দুটো পেলাম আমরা এখানে, তাহলে এখান থেকে আমি বলতে পারি কে এর মান 30 এর চেয়ে ছোট হবে, তার মানে 30 এর ছোট। আবার এখানে কি পেলাম? আবার 0 পেতে পারি, তাহলে 0 থেকে 30 এর মধ্যে, এটাই বলা যাচ্ছে এখান থেকে, তার মানে অপশন এ। কে মাইনাস 30 মানে কে মাইনাস 30 হচ্ছে 0, তাহলে উভয় পাশে 30 দিয়ে যোগ করে দাও, কে 30 আউট হয়ে গেল, 30 যোগ করে, তাহলে এই পাশে 30 আসবে। এই কন্ডিশন থেকে লিখলাম। একটি বাহ্যিক বিন্দু পি থেকে কেন্দ্র ও একটি বৃত্ত স্পর্শক পিএ ও পিবি একা হলে পিএবি যদি 50 ডিগ্রি, তাহলে এওবি এর মান কত? এই যে একটা বৃত্তের বাহ্যিক বিন্দু এটা পি, এই পি থেকে দুটি স্পর্শক মানে ভিতরকে টাচ করে যাবে। এখান থেকে আমি দুটো স্পর্শক অঙ্কন করলাম। প্রথমটার নাম হলো পি এ, পরেরটার নাম পিবি। টাচ করে যাবে কিন্তু, সেটা হলো স্পর্শক, ভিতর দিয়ে যাবে না, ছেদ করবে না। পি এ পিবি এটা হলো বৃত্তের কেন্দ্র ও ধরলাম, তাহলে এক্ষেত্রে আমি বৃত্তের ব্যাসার্ধ যোগ করে দিলাম, এটা হলো আমাদের ও, আর এটার সাথে আমি একটা রেখা দিয়ে যোগ করলাম এবি। এখন প্রশ্নে বলেছি আমাকে পি এ বি 50 ডিগ্রি, মানে এই কোণটার মান হলো 50 ডিগ্রি। তবে কোণ এওবি এর মান কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। এওবি ইজ ইকুয়াল টু হোয়াট ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে কনসেপ্ট, কোনো একটা বৃত্ত থাকে, বৃত্তের যদি একটা স্পর্শক থাকে, এখানে যদি বৃত্তের আমরা ব্যাসার্ধ অঙ্কন করি, সেটা সবসময় এই স্পর্শকের সঙ্গে বৃত্তের ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ করে থাকে। এই কনসেপ্টটাই এখানে উপরে আমরা ইউজ করবো। এটা বৃত্তের স্পর্শক আর হলো ওই বৃত্তের ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ আর পি এ স্পর্শক, তার মানে এখানে 90 টোটাল কোণের মানটা 90 ডিগ্রি। এখান থেকে আমি বলতে পারি কোণ পি এ ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে পি এ ওর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ও এ বি এর মান হবে 90 এর থেকে 50 বিয়োগ, তার মানে 40 ডিগ্রি। ও এ বি এর মান, এই যে ভিতরেরটার মান, এটার মান 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটার মানও হবে 40 ডিগ্রি। কেন বলছি? ও বি এ ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। 50 40 40 আস গেল। তাহলে বলছে কোণ এ ও বি এর মান কত? তাহলে দেখো ও এ আর ও বি হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হবে। ও এ ইকুয়াল টু ও বি, বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান। তাহলে তার মানে এখান থেকে বলতে পারি ত্রিভুজ ও এ বি মানে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, সমদ্বিবাহু বলে সমান কোণ দুটি থাকবে, তার মানে এই কোণের মান, এই বি কোণের মানও 40 ডিগ্রি হবে। তাহলে 40 40 80 হয়ে গেল, আর ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 180। তাহলে এখান থেকে আমি বলতে পারি কোণ এ ও বি ইকুয়াল টু 180 মাইনাস 40 40 80, তার মানে 100 ডিগ্রি। তাহলে কেন্দ্রীয় এই কোণের মান 100 ডিগ্রি। দুটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 4:5, তাদের অভ্যন্তরীণ কোণের অনুপাত
15:16, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? দেখো এইখানে যে অপশনগুলো এখান থেকেই বলা যায় বাহু সংখ্যা 4:5, তাহলে অনুপাত করো 4:5। 3:5 তো হবে না, এটাও হবে না, 5:6, তার মানে অপশন হবে অপশনে। তাহলে বেসিক মানে কাটা এটা এইভাবে আলাদা করা গেল বলে সব ক্ষেত্রে কি এরকম হবে না। এই তখন আমরা করব কিভাবে এই অঙ্কটা, তার জন্য জানতে হবে কোনো একটা বহুভুজের ভিতরের কোণগুলি যোগ মানে অভ্যন্তরীণ কোণগুলি বা অন্তঃকোণগুলি সমষ্টি হয় 2 × n-2 × 90 ডিগ্রি। এখন বলছে বহুভুজের বাহু সংখ্যা 4:5, তাহলে একটা বাহুর মান আমি বলতে পারি 4x আর অপর বাহুর মান হলো 5x। তাদের অভ্যন্তরীণ কোণের অনুপাত মানে ভেতরের কোণের অনুপাত, তাহলে অভ্যন্তরীণ মানে প্রত্যেকটা কোণ, এটা সমষ্টি, আর প্রতিটি কোণ যদি বলে প্রতিটি কোণ, এই জন্য ফর্মুলা হবে 2 × n-2 × 90 ডিগ্রি। টোটাল যতগুলো বাহু রয়েছে n সংখ্যক বাহু বিশিষ্ট কোণের সমষ্টি হলো এত, তাহলে প্রতিটা মানে কি n দিয়ে ভাগ করব, এটা প্রতিটি কোণের মান, এটা আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্ট কেসে যদি নেই 2 × n-2, n এর মান আমাদের প্রথমে 4x নিতে হবে, 4x n-2 ইন্টু ফর্মুলা 90 ডিগ্রি, কোন একটা বহুভুজ অন্তঃকোণের সমষ্টি ডিভাইড বাই n মানে 4x। একই রকম ভাবে পরেরটাই 2 × 5x - 2 ইন্টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি কাটাকাটি যাবে আলটিমেটলি, এখানে হবে 5x। নতুন অনুপাত দ্বারাই হলো 15:16 মানে 15/16, এটাই প্রতিটি অন্তঃকোণের অনুপাত। এখন কাটাকাটি করে x এর মান বের করতে হবে, এই ক্যান্সেল, এই 2 90, এই 2 90 ক্যান্সেল, তাহলে এখান থেকে আমি পেলাম 4x - 2/4 ইন্টু 5/5x - 2 15/16, 5 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটলে 4, 4 × 4 = 16x - 8, 3 × 5 = 15x - 6, তাহলে 16 থেকে 15 গেলে x = 8 এর থেকে 6 গেলে 2, তাহলে x এর ভ্যালু আমরা বের করলাম 2। তাহলে আমাদের বাহু সংখ্যা বের করতে হচ্ছে 4x আর 5x এর মান, 4 দোকানে 8 আর 5 দোকানে 10, এটাই হলো বাহু সংখ্যা। এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা একটা পলিনোমিয়ালের অঙ্ক। fx এর মান দেওয়া রয়েছে 4x⁶ - 5x³ - 3, তাহলে একে ভাগ করা হয়েছে x³ - 2 দ্বারা। তাহলে কোনো একটা রাশিকে যদি কোনো একটা রাশি দিয়ে ভাগ করি সেটা অর্থ কি, তার মানে একটা উদাহরণ দিয়ে বুঝি, x² - 2x + 1 = 0, একে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে x - 1 × x - 1, যেহেতু a - হোল স্কয়ারের ফর্মুলা, এটা = 0। তার মানে একে যদি fx ভাবি তাহলে fx এর একটা উৎপাদক পেলাম দুটো, x - 1 আর x - 1 = 0, তার মানে এখানে যদি x = 1 আমরা এখান থেকে বের করতে পাবো, আবার x এই 1 এর মান যদি এখানে বসাই তাহলে এটাকে স্যাটিসফ্যাকশন করবে। তাহলে এখান থেকে বলা যায় fx কে যদি x - 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগ সম্পূর্ণরূপে ডিভিজিবল হবে, ভাগ মিলে যাবে, এই ক্ষেত্রে ভাগশেষ আমরা কত পাবো? 0। তার মানে আমি মনে করতে পারি, মনে কর x² 2x কে x - 1 দিয়ে ভাগ করা হলো, প্লাস 1 কে x - 1 দিয়ে ভাগ করা হলো, বা x - হচ্ছে উৎপাদক একটা x - 1, তাহলে ভাগফল কত আসবে যদি জিজ্ঞেস করে, তার মানে কি, তখন আমরা কি করব, x = 1 বের করব এখান থেকে 0 করে, 1 এর মানটা এখানে পুট করব, দেখব কত আসবে, 1 2, দেখো 0। তার মানে যদি 0 আসে তখন ভাগ মিলে গেল, কিন্তু এখানে বলছে ভাগশেষ কত, ভাগ তো মিলবে না। তাহলে এই ক্ষেত্রে সোজাসুজি কি করব, এটাই আমাদের একটা কি ভাগ করতে বলেছে, ভাগ করতে যেটা দিয়ে বলবে তার মানে সেটা = আমি 0 করব, তাহলে x³ = 2 পাবো, এখান থেকে x এর মানটা বের করব, বের করে এখানে পুট করব। এখানে x এর মানটা বের করার দরকার, ডাইরেক্ট দেখো মানগুলো ওইভাবে সাজানো রয়েছে, তাহলে x³ বের করলেই আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে 4x6, তাহলে এখানে x³ তার স্কয়ার লিখতে পারি, এই যে x³ এর মান 2, 3 দোকানে 6, এই যে 2 এর স্কয়ার, x³ তার স্কয়ার মাইনাস 5, x³ এর মান 2 মাইনাস 3, 2 দোকানে 4, 4 × 4 = 16, মাইনাস 5 দোকানে 10, মাইনাস 3, তাহলে অ্যান্সার হবে 3। দশ বছরের বার্ষিক 6% সরল সুদের হারে সুদ 120 টাকা হলে তবে মূলধন কত? সহজ অঙ্কের i = PTR/100, i 6 10 আর p নিচে 100। 200 টাকা। একটি ঘুড়ি দিকে ঝুঁকে থাকা মইয়ের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মইয়ের পাদদেশে বাড়ি থেকে এত মিটার দূরে, তবে মইটির দৈর্ঘ্য কত?
তাহলে এটা মনে করো আমাদের মই, এসিটা হলো মই, এ সি হলো মই, মই দেওয়ালের সাথে হেলান দিয়ে রয়েছে, এটা এবি হলো আমাদের দেওয়াল ওয়াল, আর এসি হলো আমাদের মই। তারপরে দেখো এখানে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, তাহলে এইখানের কোণটার মান 60, আর মইয়ের পাদদেশ থেকে বাড়ির দূরত্ব সেটা হলো বিসির মান যা দেওয়া রয়েছে 6.5, আর এসি হলো আমাদের মই। এখান থেকে বের করতে বলছে মইয়ের দৈর্ঘ্য কত, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা কোণ জানি আর বিসির মান জানি, ভূমির মানটা জানি, তাহলে অতিভুজের মানটা আমাকে বের করতে হবে। তাহলে অতিভুজ ভূমি জানলে পরে সবসময় মনে রাখতে হবে এখানে ত্রিকোণমিতির কনসেপ্ট ইউজ করতে হবে। তাহলে কিসের কনসেপ্ট ইউজ করব, যেটা জানি সেটা আমাকে লক্ষ্য করতে হবে। অতিভুজ আর ভূমি, ভূমির মান জানি আর অতিভুজের মান আমাকে বের করতে, তখন তোমাকে ভাবতে হবে ভূমি আর অতিভুজের মধ্যে কোন রিলেশনটা রয়েছে। ভূমি আর অতিভুজের রয়েছে কসের রিলেশন, আমি লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা মানে এই অ্যাঙ্গেলটা আমাকে নিতে হবে, সেটা হলো cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমির মান হলো 6.5, অতিভুজটাই আমাদের মই, সেটাই আমরা বের করবো, সেটাকে x ধরলাম, এখান থেকে x এর মান বের করতে হবে। cos 60 ডিগ্রির মান হাফ 6.5/2, তাহলে কোণাকুণি গুণ করলে 30, অপশন বি। দুটি সংখ্যার অনুপাত 5:9 এবং তাদের গসাগু 14, তাদের লসাগু কত? দুটি সংখ্যা 5:9, তাদের গসাগু দেওয়া রয়েছে, তাহলে গসাগু মানে কি 5x আর 9x ধরে নিতে পারো, যেটা মিলবে সেটা হলো গসাগু, তাহলে x মিললো, এদের গসাগু হলো x, x এর ভ্যালু 14। এখন এদের লসাগু কত, তাহলে দুটো লসাগু করে দাও, 5 9 45x, তাহলে x এর ভ্যালু আমরা বের করলাম 14, সেটা এখানে পুট করব। 5 14 70, হাতে হলো 7, 4 14 56 আর 7 হবে 63, মানে 630। 23টি সংখ্যার গড় 45, প্রথম 12টি সংখ্যার গড় এত, শেষ 6টি সংখ্যার গড়, তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত? মানে 23টি সংখ্যার এভারেজ হলো 45, তাহলে টোটাল কত হবে? 30 কে 45 দিয়ে আমাকে গুণ করতে হবে, 45 কে 23 দিয়ে গুণ করো, 3 5 15 5, 3 4 12 একে 13, 45 দোকানে 90, 3 5 15 5, 3 4 12 একে 13, 5 5 3 3 9 একে 10, তাহলে 1035 এর সাম। আবার বলা হয়েছে 12টি সংখ্যার গড় এত, তাহলে 12টি সংখ্যার এভারেজ 40.5, তাহলে 12টি সংখ্যার টোটাল কত? 12 দিয়ে 40.5 কে গুণ করব, 5 12 60, 6 4 12 48, এক ঘর পর দশমিক গেল। নেক্সট কন্ডিশনে বলছে 6টি সংখ্যার গড় আবার দেওয়া রয়েছে 48.5, তাহলে এদের টোটাল কত? 6 দিয়ে গুণ করতে হবে, 5 6 30 0, 6 8 48 আর 3 51, হাতে হলো 5, 4 6 24 আর 5 29, 5 6 30, 6 8 3 51, 51 4 6 24 আর 5 29, 291.0। তার মানে এটা যোগ করলে আমরা 12 6 কত? 18টা সাম পাবো, তার মানে 18টা সাম আগে বের করে নেই, 6 একে 7, 8 9 17, 4 2 6 একে 7, 18টা সংখ্যার যোগফল হলো 777, আবার 23টা সংখ্যার যোগফল হলো 1035, 23টার থেকে যদি আমরা 18টা বিয়োগ করি সেই 5টা সংখ্যা বেরোবে, সেটি অবশিষ্ট সংখ্যার গড় বের করতে বলেছে, আমি এখানে বিয়োগ করব। 15 থেকে 7 গেলে 8, আর 13 থেকে 15 থেকে 7 গেলে হবে 8, 13 থেকে 8 গেলে হবে 5, 10 থেকে 8 গেলে হবে 2, এটা বিয়োগ করে দিলাম। 15 থেকে 7 বিয়োগ করলে 8, 13 থেকে 8 বিয়োগ করলে 5, আর 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে এখান থেকে বিয়োগ করতে এসে থেকে কাটার 5টা, তাহলে 5টার সাম হলো, এখান থেকে 5টার সাম পেলাম 258, আমাকে গড় বের করতে বলছে 258 কে, তাহলে 5 দিয়ে আমাকে ভাগ দিতে হবে, তাহলে 5 দোকানে 10, 8 দোকানে 16, 50 থেকে 51, একটা শূন্য এক ঘর পর দশমিক, তাহলে 51.6 হবে সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশন করতে বলছে x এর মান কত, তাহলে √5 মানে 4 দেওয়া রয়েছে, যখন কোনো সংখ্যার রুট এইভাবে দেওয়া থাকবে, মনে করো x এখানে 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি x⁵1/5, যেমন আমাদের রুট থাকে, মনে করো √16, কিছু না উজ্জ্বলতা কিনে 2, তার মানে একে লিখতে পারি 16 মাথায় হাফ, তার মানে 4 স্কয়ার লিখি, এই 2 হাফ কাটাকাটি যায়, তাহলে এখান থেকে আমরা 4 পাই, ঠিক এই সেন্সটাই এখানে ইউজ হবে। 5 4 রয়েছে, তার মানে এটাকে লিখতে পারবো 1/4, তার সঙ্গে আবার 12 গুণ রয়েছে, এই কেস ফার্স্ট কেস। একই রকম ভাবে সেকেন্ডটা, রুট মানে এখানে 2 উজ্জ্বল রয়েছে, তাহলে মানে 2 এর মাথায় হাফ, তার সাথে আবার পাওয়ারটা সঙ্গে এটা গুণ হয়ে যায়, ইনটু 6 ইকুয়াল টু 5 দোকানে 10, 10 এর মাথায় 3x, তাহলে এটা কাটাকাটি করলে 3, আর এখানে ছিল 3, আর এটা কাটাকাটি করলে 3, তাহলে 5 দোকান দেখো উপর দুটোর পাওয়ারই সেম এসে গেল, 5 এর মাথারও 3, 2 এর মাথায় 3, একবারে লিখতে পারি আমরা 5 দোকানে 10,
10 এর মাথায় 3 আর 10 এর মাথায় 3x, আর দুটো দুপাশেরই বেস সমান 10 আর 10, তাহলে বেস আউট করে দিলে আমি লিখতে পারি 3x ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু এখান থেকে বের করব 1। এটাই আমাকে বের করতে বলছে x এর মান কত। 7 সেমি বাহু বিশিষ্ট তিনটি ঘনকের প্রাপ্ত থেকে শেষ পর্যন্ত যুক্ত করে ফলে সলিড পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে 4টা এরকম ঘনক রয়েছে, এদেরকে যোগ করা হয়েছে। তো 4টা ঘনক যদি আমরা যোগ করি তাহলে নিশ্চয়ই একটা আয়তঘনকার ফিগার হবে। মানে 4টা এরকম ঘনক ছিল, এদেরকে তুমি যোগ করছো, একটার সঙ্গে একটা লাগিয়ে দিয়েছো, তাহলে কি হবে? 4টা এরকম করে যদি আমরা লাগাই, তাহলে এরকম করে 4টা লাগানোর পরে নিশ্চয়ই একটা কি হবে? আয়তঘনকার ফিগার হবে। সেই বলছে যে আয়তঘনকার ফিগারটা, সেই আয়তঘনকার ফিগারটাকে কি হবে? তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে প্রত্যেকটার বাহু 3, 7 করে রয়েছে, তার মানে এটার বাহু 7, এটার বাহু 7, এটার বাহু 7। ক্লিয়ার? তাহলে দেখো, এটা যেহেতু একটা আয়তঘনকার ফিগার তৈরি হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, তাহলে এই পাশের প্রস্থ কত হবে? তার মানে 7, আর হাইটটাও কত হবে? তার মানে 7। তার মানে যেখানে 3টা ঘনক যোগ করার ফলে যে আয়তঘনটা তৈরি হলো, তার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমরা এখান থেকে বের করতে পারবো। দৈর্ঘ্য মানে কত হবে? 3টা ঘনককে যোগ করা হয়েছে, 7 7 7, 3 7 21 হলো দৈর্ঘ্য। প্রস্থ মানে এই পোর্শনটা, এই পাশে পোর্শন, সেটা হলো প্রস্থ 7, আর হাইট তো 7ই থাকবে। এই এখন আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানা আয়তঘনে, তাহলে সেখান থেকে আমাকে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলি। আয়তঘনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। A ফর দৈর্ঘ্য, B ফর প্রস্থ আর C ফর হাইট। তার মানে এটা A, এটা B, এটা আমাদের C। এবার তোমরা এখানে মানগুলো পুট করবে। 2 এর মান 21, তাহলে 21 ইন্টু B, B মান 7, তাহলে 7 কে 7, 7 দোকানে 14, 147 প্লাস B ইন্টু C, তাহলে 7 7 49, C ইন্টু A 147। এবার দুটা যোগ করে দাও, 7 দোকানে 14, 14 28 থেকে 29, এই দুটো যোগ করলাম, তার সাথে 49 যোগ করলে আমরা পাবো 2 ইন্টু 9 4 13, 29 4 33, 9 4 13, 29 4 33 থেকে 34, তাহলে 3 দোকানে 6, 3 4 12, 2, 3 দোকানে 6, আচ্ছা 2 গেল, 3 দোকানে 6, 4 দোকানে 8 হবে এটা, সরি 3 দোকানে 6, 4 দোকানে 8, 3 দোকানে 6, তাহলে 686 হবে এর সঠিক উত্তর। এটা টোটাল এরিয়া। এত একক কি? সেন্টিমিটার, তাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে সেন্টিমিটার স্কোয়ার দেওয়ালে একদম পারফেক্ট। তাহলে আজকের ক্লাসে এই 24খানা অঙ্ক ছিল, সেই 24খানা অঙ্ক আমরা সলভ করলাম এবং প্রত্যেকটা ডিটেলসে এক্সট্রা আমরা যেগুলো দেওয়া যায় লজিক, সেই লজিকগুলো দেওয়া হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।